আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নামাজের পরে সাকাস একাডেমিক কেয়ারে তোমাদেরকে আবার স্বাগতম। আমরা সংক্ষিপ্ত প্রস্তুতি নিয়ে কথা বলতেছিলাম। দেখো, আমরা প্রায় দুটি অঙ্ক দেখে ফেলেছি। এর পরের অঙ্ক যেটা দেখব ত্রিকোণমিতির, সেটা যদি লিখি একটু খেয়াল করো। দেখো 3 নম্বর অঙ্ক, 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ভাগ 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। এই অংশটা, এটা যদি আমরা মান নির্ণয় করি, খেয়াল করো 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি, অর্থাৎ যেটা দেয়া আছে প্রদত্ত রাশি 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে দেখো 1 মাইনাস, আমাদেরকে কট 60 ডিগ্রি মান জানতে হবে। এই মানগুলো তোমাদের ত্রিকোণমিতি 9.2 এর অনুশীলনী শুরুর দিকে দেখবা। 9.2 এর শুরুর দিকে মানগুলা একটা ছকে দেয়া আছে, সেখান থেকে মানগুলা মনে রাখা তো যায় না মুখস্থ করে, আসলে একটা কৌশল অবলম্বন করে আমরা সেটা বের করতে পারি। যেরকম দেখো 0, 1, 3, 9, এই মানগুলাকে আমরা ধারাবাহিকভাবে 3 দিয়ে ভাগ করার পরে এগুলার বর্গমূল করলে যে মান আসে সেটা আসে মূলত tan, এটা হচ্ছে tan 0 ডিগ্রির মান আসে, এটা tan 30 ডিগ্রির মান আসে, tan 45 ডিগ্রির মান আসে, tan 60 ডিগ্রির মান আসে, আর tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত এটা। ওকে, তাহলে এখানে যেটা আসে দেখো, আমরা এখানে tan 60 ডিগ্রির মান বের করব, তার মানে আমরা এটা নিয়ে কাজ করব, অর্থাৎ 9কে 3 দিয়ে ভাগ করব। মান কত আসবে? 3 আসবে। ভাগ করার পরে যে মান পাবো সেটারে রুট করব, রুট নিলেই আসবে মূলত এটা tan 60 ডিগ্রির মান আসে, tan 60 ডিগ্রির মান। ওকে, যদি tan 60 ডিগ্রির মান √3 হয়, তাহলে cot 60 ডিগ্রির মান কি আসবে বলো তো? cot 60 ডিগ্রির মান আসবে এটার বিপরীতটা। তার মানে এই যে নিচে কিছু নাই, মানে আসলে 1 আছে, সেটা উপরে চলে যাবে, √3 নিচে আসবে। এভাবে কেন আসে? কারণ এর আগের অঙ্কগুলোতে আমরা দেখে ফেলেছি, বলে ফেলেছি যে ট্যানের বিপরীত হচ্ছে কট। যেহেতু tan 60 ডিগ্রির মান 1 ভাগ tan 60 ডিগ্রির মান √3, তাহলে cot 60 ডিগ্রির মান অবশ্যই 1 ভাগ √3 আসবে। তাহলে চলো এখানে মান বসাই, 1 ভাগ √3, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটার উপর স্কোয়ার 1 প্লাস cot 60 ডিগ্রির মান আমরা পেয়েছি 1 ভাগ √3, এটার উপর স্কোয়ার যদি করে দেয় তাহলে দেখো 1 মাইনাস এখানে যেটা আসে এটারে বর্গ করলে 1কে বর্গ করলে 1, আর √3কে বর্গ করলে 3 আসতেছে, 1 প্লাস এখানকার একই অবস্থা, যে যখন ব্র্যাকেট থাকে তার উপরে স্কোয়ার থাকে, তার মানে ব্র্যাকেটের উপরে পাওয়ার থাকলে ওই পাওয়ারটার কাজ দুইটার ক্ষেত্রে করতে হবে, লব এবং হর উভয় ক্ষেত্রে। তো 1 এর বর্গ করলে 1, আর √3 এর বর্গ করলে কী হয়ে যাবে? এই রুট আর স্কোয়ার কেটে যাবে। এর আগের একটা অঙ্কে তোমাদেরকে দেখালাম কীভাবে রুট আর স্কোয়ার উঠে যায়, তাহলে এখানে শুধু বাঁচবে 3 বাসে। ওকে, তাহলে আমরা পরের অংশটা যদি দেখি, একটু খেয়াল করো। পরের অংশ কি আসে? এখানে উপরে দেখো এটা হর, এটা লব, এটা লব, এখানে নিচে কোনো হর নাই, তাহলে এখানে লসাগু কত আসবে বলো তো? লসাগু 3 আসে। লসাগু 3, এই 3 দিয়ে যখন হর কিছু না থাকে সরাসরি এই লবকে গুণ করে দিতে হয়, তাহলে 3 আর 1 গুণ করলে 3। ওকে, মাইনাস আছে, মাইনাস, এরপর এই 3কে এই 3 হর দিয়ে, অর্থাৎ এই হর দিয়ে ভাগ করব, তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে 1 আসবে এটা। এরপরে নিচের অংশ কিন্তু একইভাবে লসাগু 3 আসবে, 3 প্লাস 1 আসবে, অবশ্যই বুঝতেছো তোমরা। তাহলে উপরে 3 থেকে 1 বাদ দিলে 2 ভাগ 3 ভাগ দেখো 4 ভাগ 3 আসে। তাহলে এটা ভাগ আকারে আছে, আমরা যদি গুণ আকারে লিখি, এটা মনে রাখবো যে যখন
দুটো ভগ্নাংশ ভাগ আকারে থাকবে অথবা উপরে একটা সংখ্যা নিচে কোনো ভগ্নাংশ ভাগ আকারে থাকবে, তখন যে কাজটা করব, আমরা উপরের অংশ যেমন আছে ঠিক তেমনই লিখব। এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ বানিয়ে দেব, তখন নিচের যে ভগ্নাংশ থাকবে সেটা উল্টে যাবে, তার মানে হর উপরে চলে যাবে আর লব নিচে আসবে। তাহলে এই থ্রি কী হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, আর 2 আর 4ও কাটে, দেখো এখানে 1 এখানে 2, তাহলে 1/2। তাহলে এটাই হচ্ছে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরের অঙ্কের দিকে যদি যাই, আমরা ত্রিকোণমিতির আরেকটা অঙ্ক দেখব। দেখো, তাহলে এই ধরনের অঙ্কগুলো 2 মার্কের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তুমি বিশ্বাস রাখতে পারো যে এই ধরনের যে অঙ্কগুলো আছে, তোমরা একটা দুটো অঙ্ক ভালোভাবে করে যাবা, আর মানে দেখে মানে ভালো করে করতে হবে, কেন শিখে যেতে হবে। মূল কথা যে এই ধরনের যে অঙ্কই আসুক, এখানে যা যা মান থাকুক না কেন, আমাকে অবশ্যই পারতে হবে। এখানে কস থাকুক, সেক থাকুক, ট্যান থাকুক, কট থাকুক, কোসেক থাকুক, 60 ডিগ্রির জায়গায় 30 ডিগ্রি, 45 ডিগ্রি, যে মানে আসুক, আমরা অবশ্যই যদি এভাবে করতে পারি তাহলে অঙ্কের সঠিক সমাধান অবশ্যই আসবে ইনশাল্লাহ। তাহলে চলো সামনের দিকে যদি আগাই, আমরা এরপরে যে অঙ্কটা, দেখো 4 নম্বর অঙ্ক, সাইনে ভাগ কোসেকে প্লাস কজ এ ভাগ সেকে, এটা আছে। এটা সমান, হয়তো এভাবে বলতে পারে যে এটার মান নির্ণয় করো, অথবা বলতে পারে যে এটা সমান 1 প্রমাণ করো। তাহলে যদি প্রমাণ করতে বলে অবশ্যই আমরা বাম পক্ষ লিখে নিব। তাহলে বাম পক্ষে দেখো কি আছে, সাইনে ভাগ কোসেকে প্লাস কজ এ ভাগ সেক এ, এটা আছে। ওকে, তাহলে আমরা 1 প্রমাণ করব। তাহলে দেখো এখানে সাইনে আছে, আমরা সাইনের পরিবর্তে কি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি 1 ভাগ, এই কোসেকের পরিবর্তে কি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি 1 ভাগ সাইনে, প্লাস দেখো এখানে কজ এ আছে, সেকের পরিবর্তে কি লিখতে পারি, 1 ভাগ কজ এ, এটা লিখতে পারি। তাহলে দেখো এখন এই যে এর আগের অঙ্কে শিখে আসলাম আমরা, যে যখন ভাগ আকারে থাকবে উপরে যা থাকবে তাকে সেভাবেই লিখব, এই ভাগ চিহ্নকে গুণ বানিয়ে দেব, তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ হর চলে যাবে লবের জায়গায় এবং লব চলে আসবে হরের জায়গায়। ঠিক একইভাবে এটাও তাই হবে। দেখো কজ এ গুণন কজ এ ভাগ 1, তাহলে দেখো সাইনে আর সাইনে গুণ হলে সাইন স্কোয়ারে, প্লাস কজে আর কজে গুণ হলে কজ স্কোয়ারে, আর সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারের মান কত আসবে, 1 আসবে। পরে আমরা এটার প্রমাণটাকে কিন্তু এভাবে লিখবো। আমরা অনেক সময় এভাবে লিখি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আসলে মূলত প্রশ্নই বলা হয় যে এটা সমান এটা প্রমাণ করো, তাহলে নিচে অবশ্যই এই প্রশ্নটা তুলেই প্রমাণিত লেখা উচিত। সাইন এ ভাগ কোসেক এ প্লাস কজ এ ভাগ সেক এ সমান 1 প্রমাণিত, এটা। ওকে, আমরা দেখো এটা করলাম। ত্রিকোণমিতিতে মোটামুটি এই অঙ্কগুলো দেখে গেলে আশা করা যায় যে ইনশাল্লাহ অবশ্যই কমন থাকবে। ওকে, এরপরের অংশ নিয়ে আমাদের কথা, যে অংশটা আমাদের সবার স্ট্রং জোন, এবং আমরা সবাই প্রত্যাশায় আছি এই অংশ থেকে আমরা ভালো অঙ্ক কমন পাবো, এবং সেটা করে আমরা ভালো রেজাল্ট করব, এবং সেটা হবে ইনশাল্লাহ। তোমাদের জন্য দোয়া রইল। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানে প্রথমে যে প্রশ্নটা দেখব আমরা, আমি শুধু প্রশ্নই তুলে দেব প্রথমটার ক্ষেত্রে, কারণ এখানে এটা প্রশ্নটার উত্তর তোমরা জাস্ট হচ্ছে বোর্ড বই থেকে পড়ে নিবা। সেটা হচ্ছে দেখো 1 নম্বর প্রশ্ন, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় প্রবণতা কি, এরপরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি, অবশ্যই এটা মনে রাখবো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ,
তুমি তোমার বোর্ড বইয়ের অনুশীলনীর উদাহরণের দিকে যাবে, অর্থাৎ পরিসংখ্যানের প্রথম দিকেই দেখবা যে এই প্রশ্নটার উত্তর দেয়া আছে, অর্থাৎ এটা আমরা অবশ্যই মুখস্থ রাখবো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টা তোমরা অবশ্যই জানো, গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক, এটা। ওকে, তাহলে এই প্রশ্নটা অবশ্যই পড়ে নেবা। এর পরের প্রশ্নটা আমরা দেখব, যে প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো 2 নম্বর প্রশ্নটা, এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি। কোনো পরিসংখ্যানের উপাত্তের পরিসর 56 এবং সর্বনিম্ন মান 35 হলে সর্বোচ্চ মান কত? এটা পরিসংখ্যানের প্রথম সূত্র, অর্থাৎ উপাত্তের পরিসর নির্ণয়ের আমরা যে সূত্র জানি সেই সূত্র ব্যবহার করে মূলত আমরা এই অঙ্কটা করতে পারবো। তো এখানে যে কোনো প্রশ্ন হতে পারে, মনে করো যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দিয়ে তোমাকে উপাত্তের পরিসর জিজ্ঞেস করতে পারে, উপাত্তের পরিসর সর্বনিম্ন মান দিয়ে তোমাকে সর্বোচ্চ মান জিজ্ঞেস করতে পারে, অথবা উপাত্তের পরিসর সর্বোচ্চ মান দিয়ে তোমাকে সর্বনিম্ন মান জিজ্ঞেস করতে পারে। তাহলে এই অঙ্ক করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের প্রত্যেকেরই অবশ্যই এটার সূত্রটা জানা থাকা লাগবে। পরিসংখ্যানের উপাত্তের পরিসর নির্ণয়ের সূত্রটা কি যেন ছিল, মনে আছে না সবার? উপাত্তের পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, এটা ছিল। তাহলে চলো এখানে যে তথ্যগুলো দেয়া আছে অঙ্কটা করার জন্য আমরা প্রথমে এভাবে লিখে নেব যে দেওয়া আছে উপাত্তের পরিসর 56, উপাত্তের সর্বনিম্ন মান 35। এরপরে যে দুইটা তথ্য দেয়া আছে, দেখো এটা দেয়া আছে, যে তথ্য দেয়া আছে সেটা আগে লিখে নিতে হবে, তারপরে আমরা এখন সূত্র লিখে দেব, সূত্রে মান বসিয়ে দেব, তাহলে ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে। দেখো আমরা জানি উপাত্তের পরিসর নির্ণয়ের সূত্র এইমাত্র বললাম, তোমাদের প্রত্যেকেরই মুখস্থ। উপাত্তের পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, এটা আসবে। ওকে, তাহলে চলো মানগুলো বসাই আমরা। এখানে দেখো উপাত্তের পরিসর দেয়া আছে 56 ইকুয়াল টু, আমরা সর্বোচ্চ মান বের করব, তাহলে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মানও দেয়া আছে কত, 35 প্লাস 1। আমরা বের করব কার মান বলো তো? সর্বোচ্চ মান, এটা বের করব। যেটা বের করব সেটাকে সব সময় বাম পাশে নিব, সব সময় বাম পাশে নিব। তাহলে চলো ডান পাশের যা আছে সম্পূর্ণ অংশকে যদি আমরা বাম পাশে আনি, যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1 ইকুয়াল টু 56। আমরা কি করেছি, ডান পাশের সম্পূর্ণ অংশ বাম পাশে আনছি, বাম পাশের সম্পূর্ণ অংশ ডান পাশে নিয়েছি। এভাবে যখন একটা সমীকরণের ডান পাশের সম্পূর্ণ অংশ বাম পাশে আসবে তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই বসিয়ে দেবো। এবং বাম পাশের সম্পূর্ণ অংশ যখন ডান পাশে যাবে তখনও আমরা অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দেবো, চিহ্নের কোনো পরিবর্তন করব না। এবার খেয়াল করো, এখন আমরা বের করব কার মান, এখান থেকে অবশ্যই সর্বোচ্চ মান বের করব। তাহলে আমার কাজ হবে বাম পাশে শুধুমাত্র সর্বোচ্চ মান রেখে ধাপে ধাপে সবগুলাকে ওই পাশে দিয়ে দেওয়া। তো আমি প্রথমে যে কাজটা করব, দেখো যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, এটাকে রাখলাম 56। এই যে এখানকার 1 আছে এটা ওই পাশে চলে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার কেন মাইনাস হলো বলো তো? এই যে এই পাশে যে প্লাস ছিল, একটাকে যখন একটা উপাদানকে যখন একটা পদকে যখন আমরা ডান পাশে নিচ্ছি বাম পাশ থেকে, তখন অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, এগুলো আমরা অবশ্যই জানি। তো এখন পরের ধাপ কি, আমরা এখান থেকে মান বের করব সর্বোচ্চ মান। তাহলে এই ধাপে আমরা শুধুমাত্র সর্বোচ্চ মান
এই অংশটাকে কি করব বলো তো, বাম পাশে রাখবো। এরপরে সর্বনিম্ন মান এই মানটাকে ওই পাশে দিয়ে দেবো। তাহলে দেখো এখানে 56 থেকে 1 বাদ দিলে কত থাকতো, 55। আর এই সর্বনিম্ন মান যখন ওই পাশে চলে যাবে, তাহলে সর্বনিম্ন মান তো আমরা পেয়েছি। সরি, এখানে কেন আমরা এটা লিখেছি, ভুল হয়েছে, একটু খেয়াল করো। আমরা এখানে 35ই বসাবো, কিন্তু 35, ওকে। এটা তাহলে এই 35 ওই পাশে চলে গেলে, ও মাইনাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে বলো তো, অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে দেখো সর্বোচ্চ মান কত বের হচ্ছে, বা সর্বোচ্চ মান সমান 90। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে করব। এখন চিন্তা করো, যদি আমাদেরকে সর্বনিম্ন মান বের করতে বলতো, তখন সর্বোচ্চ মান দেওয়া থাকতো, আমরা ওইভাবে সম্পূর্ণ অংশ নিয়ে আসতাম, সর্বনিম্ন মানের জায়গাটাকে বাম পাশে রেখে এটাকে ডান পাশে দিয়ে দিতাম। এভাবে আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে অঙ্ক করার আসলে প্রক্রিয়াটা দেখে যাবা, পদ্ধতি দেখে যাবা, যে কীভাবে কোন ধাপ থেকে কোন ধাপে আগাতে হয়, এটা খেয়াল করব। এই অঙ্কটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের পাশ করে ভালো রেজাল্ট করার জন্য খুবই প্রয়োজন হবে, কারণ তোমরা জানোই সংক্ষিপ্ত প্রশ্নে 10টাতে 20 মার্ক। এখানে ভালো করতে পারলে পাস নিয়ে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা থাকবে না এবং ভালো রেজাল্ট করা একদম সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে এর পরের যে অংশটা আমরা দেখব, এর পরের যেটা আছে, দেখো বিভিন্ন উপাত্ত দিয়ে মধ্যক নির্ণয়ের কথা বলা হয়েছে। এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ 2 মার্কের জন্য। যেমন 10, 9, 8, 6, 11, 12, 7, 13, 14, 15। উপাত্তগুলোর মধ্যক কত? দেখো এই প্রশ্নটা করা হয়েছে, উপাত্তগুলোর মধ্যক কত, এই প্রশ্নটা। তো এই মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যখন মধ্যক নির্ণয় করতে বলবে, আমাদের প্রথম কাজ এই উপাত্তগুলোকে সাজিয়ে ফেলবো। একটু কথা আগে বলে নিই, তারপরে অঙ্ক করি। দেখো এই উপাত্তগুলোকে আমরা ক্রমান্বয়ে সাজিয়ে ফেলবো, ছোট থেকে বড় এই ক্রমে সাজিয়ে ফেলবো। ওকে, তাহলে আমরা সাজিয়ে যদি ফেলি, সাজিয়ে ফেলার পরে যে কাজটা করব, দেখো এখানে কি আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, 11, 12, 13, 14, 15 এটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। তো এখানে আমরা মধ্যক নির্ণয়ের জন্য 2টা সূত্র জানি, মধ্যক নির্ণয়ের 2টা সূত্র জানি আমরা, কিন্তু খেয়াল করো মধ্যক নির্ণয়ের সূত্র। প্রথম সূত্র n+1/2তম পদ, এটা 2তম পদ, তম পদ জিনিসটা কি, এটা খেয়াল করবো। n+1/2 মানে কি, n বলতে মোট গণসংখ্যাকে বোঝায়। মোট গণসংখ্যা জিনিসটা কি, আবার মোট গণসংখ্যা জিনিস বলতে এখানে কয়টা উপাত্ত আছে তার সংখ্যা নির্দেশ করে। কয়টা গুণেছি আমরা, 10টা। তো এখন এটা কখন, এই যে সূত্রটা, যখন এটা উপাত্ত সংখ্যা বিজোড়, মনে রাখবো কিন্তু, উপাত্ত সংখ্যা বিজোড় হলে, উপাত্ত সংখ্যা বিজোড় হলে, এটা উপাত্ত সংখ্যা বিজোড় হলে এই সূত্রটা মনে রাখবে কিন্তু, যখন বিজোড় হবে। এটা কি বিজোড় না, এটা কিন্তু জোড়। তাহলে জোড়ের জন্য আরেকটা সূত্র কিন্তু অবশ্যই থাকবে। তবে যদি এখানে মনে করো 16 হতো, তাহলে উপাত্ত সংখ্যা কি হয়ে যেত, বিজোড় হয়ে যেত। তখন আমরা n+1/2তম পদটাই কি হতো বলো তো, মধ্যকের মান হতো। তো যদি এটা মনে করো বিজোড় সংখ্যা হতো, তাহলে কীভাবে করতাম, এখানে n এর মান কত, টোটাল হচ্ছে 11, তাহলে 11টা উপাত্ত আছে, তার সাথে 1 যোগ করবো, 2 দিয়ে ভাগ করব। তাহলে 11 আর 1 যোগ করলে 12/2, তার মানে মান কত আসে, 6। তার মানে 6তম পদ, গুণে যাও, 1 2 3 4 5 6, এই যে 6তম পদ, এটাই হচ্ছে মধ্যকের মান বের হতো। তাহলে বিজোড় হলে, উপাত্ত সংখ্যা বিজোড় হলে, খেয়াল করো, বিজোড় হলে n+1/2তম পদ এটা। ওকে, এইভাবে আমরা লিখে দেব। এইভাবেই লিখবো যে আমরা জানি মধ্যক সমান n+1/2, তারপরে এইভাবে মান বের করে দেখিয়ে দেবো। দেখো এরপরে যদি উপাত্ত সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, তাহলে মধ্যক কীভাবে বের করব।
তাহলে দেখো যখন উপাত্ত সংখ্যা জোড় হবে তখন মধ্যক কী হবে, মধ্যক আসবে। মধ্যক নির্ণয়ের সূত্র হবে এটা, দেখো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ ভাগ 2। তাহলে এখন n/2 উপাত্ত সংখ্যা যখন জোড়, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা এটা। তাহলে n এর মান 10, তার মানে 10/2 তম পদ প্লাস 10/2 প্লাস 1 তম পদ, এটা ভাগ 2। তো 10কে 2 দিয়ে ভাগ করলে পঞ্চম পদ অর্থাৎ 5তম পদ, এটা যোগ দেখো 5 প্লাস 1 অর্থাৎ 6তম পদ ভাগ 2। তাহলে চলো 5তম পদ কোনটা সেটা দেখি। 1 2 3 4 5 6 এটা। তাহলে দেখো 5তম পদ আসে 10 প্লাস 6তম পদ আসে 11 ভাগ 2। তাহলে এই দুইটা যোগ করলে 21 ভাগ 2 ইকুয়াল টু কত আসবে, 10.5। তাহলে এটাই মধ্যকের মান এটা। তবে এখানে সবচেয়ে সহজভাবে কথা বলি যে এই যে সূত্র, এটা লেখা যদি তোমার কাছে কষ্ট মনে হয় তাহলে এতটুকু তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র কি লিখবা এই জায়গায়, অর্থাৎ সোজা কি লিখবা যে সুতরাং মধ্যক সমান লিখে তুমি কি করবা, মাঝের দুইটা পদ যখনই জোড় সংখ্যক হবে, যখনই উপাত্ত সংখ্যা জোড় হবে, তখন আমরা মাঝের দুইটা পদ এই পাশে এবং এই পাশে সমান সংখ্যক পদ বাদ দিয়ে মাঝের দুইটা পদ যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যে মান আসবে সেটাই মধ্যকের মান আসবে। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমরা সহজভাবে এটার মান নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে এটার স্ক্রিনশট নিতে পারো। তাহলে এর পরের অংশ যেটা দেখো, তাহলে দেখো যখন উপাত্তের ছক দেয়া থাকবে তখন আমরা যেভাবে করে ফেলব। তাহলে এখানে আসবে শ্রেণী, ব্যাপ্তি, এখানে আসবে গণসংখ্যা আসবে, তারপরে যে মানগুলা দেওয়া থাকবে দেখো 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। গণসংখ্যা 6 8 12 7 5 7 2। সিক্স 8 12, সরি এখানে আমি একটু উঠানো ভুল হয়েছে, দেখো 10 12 5 7 এটা। তাহলে যখন এই ধরনের প্রশ্নগুলো হবে তখন প্রশ্ন কী হবে দেখো, এখানে প্রশ্ন করতে পারে যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এখানে যে জিনিসটা আমরা সবচেয়ে ভালোভাবে বুঝবো সেটা হচ্ছে যে কোনো শ্রেণীর যখন মধ্যমান নির্ণয় করতে বলে তখন আমার যে কাজটা হবে, অর্থাৎ মধ্যমানের সূত্র হচ্ছে এটা বলা যেতে পারে যে সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ভাগ 2, বা মধ্যমান সহজভাবে বুঝবা যে এই যে দুইটা মান আছে এই দুইটা মান আমরা যোগ করে কি করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান বের হবে। তো এখন বলা হয়েছে কি মধ্যক শ্রেণীর মধ্যমান, বলতে পারে প্রচুরক শ্রেণীর মধ্যমান, বলতে পারে প্রথম শ্রেণীর মধ্যমান। এভাবে যে প্রশ্নই আসুক না কেন, মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে যে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে ওই শ্রেণীর মধ্যমান বের হবে। তো আমরা যখন মধ্যক শ্রেণী, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, মধ্যকের শ্রেণী বের করে নিতে হবে। তো মধ্যকের শ্রেণী বের করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে আর একটা ঘর লাগবে,
সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যাটা লাগবে আমাদের। কি লাগবে বলো তো? ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। অবশ্যই আমরা ক্রমযোজিত গণসংখ্যা প্রত্যেকেই বের করতে পারি, এখানে যা আছে তাই। এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আসবে এই দুইটার যোগফল, তাহলে দেখো এটা এখানে আসবে এই দুইটার যোগফল, এখানে আসবে এই দুইটার যোগফল, তাহলে দেখো 14, 24, 36, এখানে কি আসবে বলো তো? 41, এখানে আসবে 48, এটা আসতেছে। এখন যখন মধ্যক নির্ণয় করব তখন ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। কেন? কারণ আমাকে মধ্যক যে কোন শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীটা বের করতে হবে। আবার মধ্যক শ্রেণীর মধ্যমান বের করার জন্য আমাদের অবশ্যই মধ্যক শ্রেণী কোনটা সেটা ফার্স্টে নির্ণয় করতে হবে। তো মধ্যকের শ্রেণী আমরা যখন নির্ণয় করব, আসলে মধ্যকের শ্রেণী কোনটা হয়? মধ্যকের শ্রেণী হয় এই n/2তম পদ যে শ্রেণীতে অবস্থিত, এই n/2তম পদ যে শ্রেণীতে অবস্থিত। তাহলে চলো তো, এখানে n এর মান কত? 48। তাহলে 48কে ফার্স্ট অফ অল কী করবো? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত আসে? 24। এই 24তম পদটা কোন শ্রেণীতে আছে তা আমরা দেখব। যে শ্রেণীতে এই 24তম পদ অবস্থিত সেই শ্রেণীটাই মধ্যকের শ্রেণী। তাহলে যদি খেয়াল করি, দেখো এই যে 6 আছে প্রথম শ্রেণীতে, এটা নির্দেশ করে কি যে 1 থেকে 6 পর্যন্ত গণসংখ্যা এই শ্রেণীতে অবস্থিত। এরপরে 14 আছে এখানে, তাহলে 6-এর পরে 7 থেকে 14 পর্যন্ত এই শ্রেণীতে অবস্থিত, এবং 24 আছে দেখো এখানে, তার মানে 14-র পরে থেকে 15 থেকে 24 পর্যন্ত এই শ্রেণীতে অবস্থিত। তাহলে বললো তো আমাদের মধ্যকের শ্রেণী কোনটা? অবশ্যই মধ্যকের শ্রেণী এইটা হবে, কারণ এই যে 24তম পদ এই শ্রেণীতে অবস্থিত। তাহলে এখানে আমরা কি লিখব? যে এখানে লিখব, এভাবে লিখব যে দেখো এখানে n/2 = 48/2 = 24তম পদ কোন শ্রেণীতে অবস্থিত বলো তো? 51 থেকে 60 এই শ্রেণীতে অবস্থিত। এই শ্রেণীতে অবস্থিত। সুতরাং 51/60 হলো মধ্যক শ্রেণী, মধ্যকের শ্রেণী বা মধ্যক শ্রেণী যা বলো এটা। ওকে, তাহলে এই 51/60 যদি মধ্যক শ্রেণী হয় তাহলে এটার মধ্যমান কি আসবে বলো তো? তাহলে এভাবে লিখতে পারি যে সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান = 51 + 60/2 = কি আসবে বলো? তাহলে এই দুটো যোগ করলে মান কত আসবে? 111/2। ওকে, যদি 111/2 হয় তাহলে এটা ভাগ করলে কত আসবে বলো তো? 55.5 আসবে। তাহলে এটাই হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান। এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি প্রচুরক শ্রেণীর মধ্যমান বলে, আমরা অবশ্যই জানি যে গণসংখ্যা সর্বোচ্চ যেটাতে আছে সেটা হচ্ছে প্রচুরকের শ্রেণী, আর মধ্যকের বললে এইভাবে আমরা মধ্যকের শ্রেণীটা ফার্স্ট অফ অল নির্ণয় করব, তারপরে এভাবে বের করতে পারবো। ওকে, তাহলে এটা ছিল একটা অঙ্ক। এরপরে যে অঙ্কটা সেটা দেখো যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে, আসার মতো। সরি, 9 নাম্বার। দেখো মধ্যক নির্ণয়ের সূত্র লিখে এর প্রতীকসমূহের প্রচলিত অর্থ বর্ণনা করো। এটা তার মানে এখানে আমাদেরকে প্রথমে মধ্যক নির্ণয়ের সূত্র লিখতে হবে, তারপর মধ্যক নির্ণয়ের সূত্রে যে প্রতীকগুলো রয়েছে তা কোনটা কোন অর্থ প্রকাশ করে আমাদেরকে তা বর্ণনা করতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো যে আমরা জানি মধ্যক সমান L + n/2 - fc × h/fm। এটা অবশ্যই মধ্যকের শ্রেণী। ওকে,
তো সরি, এটা মধ্যক নির্ণয়ের সূত্র। তাহলে যেহেতু এটা মধ্যক নির্ণয়ের সূত্র, চলো এবার আমরা এই প্রতীকগুলা বর্ণনা করি। তাহলে এখানে কি আছে বলো তো? এল। এখানে এল ইকুয়াল টু এল কি আমরা অবশ্যই জানি, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান বা নিম্ন সীমা, যেটা বলতে পারো, যেটা বললো আর কি। এটা এন, এন হচ্ছে মোট গণসংখ্যা। দেখো মোট গণসংখ্যা। এরপরে রয়েছে এফসি। এফসি কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা এটা, ওকে। আর এফ এম কি বলতো? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এই যে, আর হচ্ছে আরেকটা রয়েছে দেখো, এইচ। এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তাহলে দেখো এর প্রতীকগুলা কোনটা কোন অর্থ প্রকাশ করে তা আমরা লিখে ফেললাম। এই ধরনের প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ, অবশ্যই আমরা দেখে যাব। এখানে সবসময় যে মধ্যকের সূত্রটাই বলবে এমন না, হয়তো প্রচুরকের সূত্রটা লিখে এর প্রতীকগুলোর প্রচলিত অর্থ বর্ণনা করতে বলতে পারে, আবার গড় নির্ণয়ের সূত্র লিখে এর প্রতীকগুলোর প্রচলিত অর্থ বর্ণনা করতে পারে। অতএব আমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখে যাব। এই ধরনের প্রশ্নগুলো হবে আশা করা যায়, এবং আমরা ভালোভাবে শিখে গেলে ইনশাআল্লাহ অবশ্যই ভালো অ্যান্সার করতে পারবো। ওকে, তাহলে এই ছিল সংক্ষিপ্ত অংশ। আমরা এরপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের সাথে এমসিকিউ নিয়ে যুক্ত হওয়ার জন্য। আর এর বাদবাকি অংশের যেটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আমরা সেটাও এমসিকিউ এর ভেতরেই আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রায় একই প্যাটার্নের হবে, একই ধরনের প্রশ্ন হবে। আসলে 2 মার্কের জন্য তো ওটা এমসিকিউটা জাস্ট তোমায় হচ্ছে মানে অপশন দাগাতে হবে, কিন্তু সংক্ষিপ্তের ক্ষেত্রে কি ওই ছোট প্রশ্নগুলো জাস্ট তোমাকে উত্তর লিখতে হবে খাতায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।